প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিক্রমপুর আদর্শ কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের রসায়ন প্রথম পত্রের অনলাইন ক্লাসে আমি নাসরিন হক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছো। আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের হাইব্রিডাইজেশনের প্রকারভেদ পড়াচ্ছিলাম। আজকে এই হাইব্রিডাইজেশনের প্রকারভেদের মধ্যে sp3d2 হাইব্রিডাইজেশনটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা sp3d2 হাইব্রিডাইজেশনের সংজ্ঞাটা জেনে নেই। সংজ্ঞাটি হচ্ছে প্রায় সমান শক্তি সম্পন্ন একটি s অরবিটাল, 3টি p অরবিটাল ও 2টি d অরবিটাল একত্রে মিলিত হয়ে যে হাইব্রিডাইজেশন হয় তাকে sp3d2 হাইব্রিডাইজেশন বলে এবং sp3d2 হাইব্রিডাইজেশনের ফলে যে হাইব্রিড অরবিটালগুলো তৈরি হয় তাদের প্রত্যেকটি অরবিটালকে sp3d2 হাইব্রিড অরবিটাল বলে। সাধারণত সালফার হেক্সাফ্লোরাইড, সালফার হেক্সাব্রোমাইড এই যৌগগুলোতে sp3d2 হাইব্রিডাইজেশন দেখা যায়। এবার চলো আমরা একটু উদাহরণের সাহায্যে sp3d2 হাইব্রিডাইজেশনটা বুঝে নেই। আমরা উদাহরণ হিসেবে সালফার হেক্সাফ্লোরাইডকে নিচ্ছি। সালফার হেক্সাফ্লোরাইডের আণবিক সংকেত তোমরা সবাই জানো। এখানে সালফার হেক্সাফ্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার। আর গত ক্লাসগুলোতে আমি তোমাদেরকে বলেছি যে যৌগগুলোতে সাধারণত যে পরমাণুটার যোজনী বেশি হয় তারা হয় কেন্দ্রীয় পরমাণু। যেহেতু এখানে সালফারের যোজনীটা বেশি, এই কারণে সালফার এখানে কেন্দ্রীয় পরমাণু। তো এখানে দেখা যাচ্ছে কি যে একটি সালফার পরমাণুর সাথে 6টি ফ্লোরিন পরমাণু একক বন্ধনে যুক্ত আছে। আর একক বন্ধন থাকলেই সেটা তো সিগমা বন্ধন হয়, এটা তোমরা জানো। আর সিগমা বন্ধন সাথে কি হয়, হাইব্রিডাইজেশনটা হয়। তো এখানে আমরা প্রথমে তাহলে কেন্দ্রীয় পরমাণু সালফারের ইলেকট্রন বিন্যাসটা আগে লিখি। সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16। তো আমরা ইলেকট্রন বিন্যাস লেখার সময় আমরা নিয়ন পর্যন্ত লিখে দিব, অর্থাৎ নিয়ন পর্যন্ত আমি যদি এভাবে লিখে দিই নিয়ন, তাহলে কিন্তু 10 পর্যন্ত হয়ে যায়। এরপরে আমরা বাকিটা লিখব, অর্থাৎ এরপরে 3s এ যাচ্ছে 3px2, 3py আর 3pz যাচ্ছে একটি, আমরা এভাবে লিখছি। এরপরে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে সালফারের সাথে ফ্লোরিন পরমাণু আছে 6টা সংযুক্ত, অর্থাৎ বন্ধন হচ্ছে 6টা, তাহলে বেজোর ইলেকট্রন লাগবেও 6টা। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বেজোর ইলেকট্রন আছে মাত্র 2টা। তো হাইব্রিডাইজেশনের সংজ্ঞা অনুযায়ী আমরা কি করতে পারি যে এখানে s আর p অরবিটালে একটি একটি করে ইলেকট্রন আমরা কিন্তু d অরবিটালে স্থানান্তরিত করতে পারি। এই কারণে দেখো যে একটি s এবং একটি p অরবিটালের একটা করে ইলেকট্রন 3d অরবিটালের যে কোনো দুটি অরবিটালে উত্তেজিত হয়ে যাবে, অর্থাৎ এক্সাইটিং স্টেট এরপরে লিখতে হবে। এরপরে 3d লিখছি। 3d দুটো অরবিটাল, যে কোনো দুটো অরবিটাল নিলেই হবে। আমি x স্কোয়ার y স্কোয়ার নিলাম আর xy নিলাম। এরপরে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো 6টি কিন্তু আনপেয়ার ইলেকট্রন হয়ে গেল, অর্থাৎ বেজোর ইলেকট্রন হয়ে গেল। দেখো 1 2 3 4 5 6টা, তাহলে বন্ধনও আছে 6টা, বেজোর ইলেকট্রন হলো 6টা। এখন কি হবে, এই যে 6টা অরবিটাল, অর্থাৎ একটা s, 3টা p এবং 2টা d অরবিটাল মিলে কিন্তু হাইব্রিডাইজেশন হবে। হাইব্রিডাইজেশনটা কি হাইব্রিডাইজেশন হবে, তাহলে sp3d2 হাইব্রিড অরবিটাল গঠিত হবে। যেহেতু 6টা অরবিটাল মিলিত হচ্ছে, তাহলে হাইব্রিড অরবিটাল উৎপন্ন হবে কয়টা, 6টা। এরপরে আমরা কি লিখব, হাইব্রিডাইজেশন স্টেটটা আমরা লিখে দেব। তোমরা একটু চেপে চেপে লিখবে, 6বার কিন্তু আমাদেরকে লিখতে হবে sp3d2।
দেখো 6 বার লিখলাম, অর্থাৎ প্রত্যেকটাতে একটা করে বিজোড় ইলেকট্রনও আছে। এরপরে যেহেতু ফ্লোরিন পরমাণু যুক্ত আছে 6টা, আমাদের এখন কি করতে হবে? ফ্লোরিন পরমাণু 6 বার লিখতে হবে। ফ্লোরিন পরমাণুর পারমাণবিক সংখ্যা কত? 9। তো আমরা প্রথমেরটা আগে পুরো ইলেকট্রন বিন্যাসটা লিখব। আমরা এটা ইলেকট্রন বিন্যাস থেকে কি জানি যে এর 2pz অরবিটালে একটি ইলেকট্রন আছে। এই 2pz অরবিটালের সাথে এই 6টি হাইব্রিড অরবিটাল, 6টা ফ্লোরিন পরমাণুর 2pz অরবিটালের সাথে 6টা কিন্তু সিগমা বন্ড গঠন করবে। তো এরপরে আমরা একবার পুরো ইলেকট্রন বিন্যাসটা লিখে দেই, পরের বার আমরা কি করব? একবার শুধুমাত্র 2pzটাই যদি লিখে দেই তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখো আমরা তাহলে 6 বার 2pz অরবিটাল লিখছি। দেখো 6 বার লিখেছি, 2pz টা আমি 6 বার লিখেছি। এরপরে আমরা কি করব? এবার আমরা দেখো যে 6টা sp3d2 হাইব্রিড অরবিটালের সাথে 6টা ফ্লোরিন পরমাণুর হ্যাঁ বন্ধন গঠিত হবে, সিগমা বন্ড অর্থাৎ একক বন্ড গঠিত হবে। দেখো যেভাবে। এবার আমরা সালফার হেক্সাফ্লোরাইডে কোন ধরনের বন্ধন কয়টা আছে আমরা একটু সামারাইজড করে দেখি। সালফার হেক্সাফ্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু সালফারের হাইব্রিডাইজেশন স্টেট sp3d2, সালফার ফ্লোরিন সিগমা বন্ড 6টি, সালফার ফ্লোরিন পাই বন্ড, নীল, নীল অর্থ নাই, সালফারের লোন পেয়ার ইলেকট্রন, ইলেকট্রন কয়টি? নাই, অর্থাৎ নীল। এরপর আমরা সালফার হেক্সাফ্লোরাইডে একটু অরবিটাল চিত্রটা দেখে নিই। দেখো তোমরা একটা বিষয় মনে রাখবে যে sp3d2 হাইব্রিডাইজেশন যখনই হয় তখন কিন্তু আকৃতি হয় অষ্টতলকীয়, আর ইংরেজিতে বলে অক্টাহেড্রাল। আমরা একটু এবারে সালফার হেক্সাফ্লোরাইডের আকৃতিটা অর্থাৎ অরবিটাল ফিগারটা একটু দেখে নেই। দেখো প্রথমে আমাদের কি করতে হবে? অরবিটাল ফিগারটা আঁকার সময় আমাদের প্রথমে একটা স্কোয়ার এঁকে নিতে হবে। অক্টাহেড্রাল তো 8টা তল থাকবে। দেখো প্রথমে একটা স্কোয়ার এঁকে নিলাম, স্কোয়ার না ঠিক একটা আয়তক্ষেত্রের মতো আর কি। মাঝখানে থাকবে সালফার। আমরা এরপরে আমরা কি করব? চারপাশে 4টা ফ্লোরিন এঁকে নিব, ফ্লোরিন দিব। এরপরে উপরে একটা দিব, নিচে একটা দিব, অর্থাৎ এই একটা তলের সাথে উপরে 4টা তল থাকবে, নিচে তার 4টা তল থাকবে, অর্থাৎ 8টা তল থাকবে। 8টা তলের জন্যই কিন্তু নাম হচ্ছে অক্টাহেড্রাল। তারপর দেখো আমরা অরবিটালগুলো এঁকে দিচ্ছি। ফ্লোরিনের সাথে যে সালফার, এভাবে আমাদের অরবিটালগুলো আমি দিয়ে দেব।
দেখো, এরপরে দেখো আমরা যদি চিত্রটা একটু শুধু বন্ড দিয়ে আঁকি তাহলে মানে আটটা তলটা একটু ভালো করে বুঝতে পারবে তোমরা। প্রথমে যে আগের মতো স্কোয়ার রাখতে হবে আমাদেরকে একটা আগে, মাঝে সালফার আর চারপাশে 4টা ফ্লোরিন দিব। তারপর আমরা কি করব, বন্ডগুলো দিয়ে দিব। এরপর উপরে একটা দিলাম ফ্লোরিন, নিচে একটা ফ্লোরিন, এখানে বন্ড দিব। এবার বন্ড দেখো চারপাশে, অর্থাৎ 8টা, যে 1টা 2টা আর পেছন থেকে 2টা, অর্থাৎ বন্ড হচ্ছে কত, 4টা। দেখো 4টা তল হচ্ছে, কিন্তু উপরের দিকে কিন্তু 4টা তল হচ্ছে। আবার এই পাশেও 4টা তল, অর্থাৎ এর পেছনের বন্ডগুলো আমরা এভাবে ডট ডট করে দিয়ে দিচ্ছি। পেছনেগুলো দেখা যায় না দেখে এভাবে ডট ডট দিচ্ছে। তাহলে দেখো মাঝে এরকম একটা তল, উপরে 4টা তল, নিচে 4টা তল, এই জন্য অষ্টতলক বলা হয়। অর্থাৎ আকৃতি হচ্ছে কি অষ্টতলক, অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কি দেখে বেশি জটিল মনে হচ্ছে? আসলে কি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে ইনশাল্লাহ কোনো জটিল মনে হবে না এবং তোমরা অনেক বেশি ভালো করতে পারবে। তো আজকের মতো আমি তোমাদের সবাইকে থ্যাঙ্কস জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।